মন্দিরে রাত্রির বেলা দেবী নিজেই নাকি চারপাশে ঘুরে ঘুরে বেড়ান, বিশেষ করে কালী পুজোর রাত্রিরে। কালী পুজোর রাত্রিরে কিন্তু দেবী মন্দিরে থাকেন না। সেই জন্য এই যে মহারাজ নন্দকুমারের এই যে আকালীপুরের মন্দির, সেই মন্দিরই একমাত্র কালী মন্দির যেখানে কালী পুজোর রাত্রে পুজো হয় না। রাতের অন্ধকারে তিনি এই মন্দির ত্যাগ করে অন্য জায়গায় চলে যান। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ দিন, ভালো কাটুক, খুব সুন্দর কাটুক, এবং পরপর দুটো খুব চমৎকার দিন আর কি। মানে আমি যদি দেবদেবীর পুজোর দিক থেকে বলি তাহলেও খুব চমৎকার দিন। দুই ভাই বোনের পুজোর দিন বলতে পারেন। তার কারণ আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর আগামীকাল সরস্বতী পুজো। সেই জন্য আমি একটা কথা ভাবছিলাম, সামনের শনিবারে কথামৃত এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা একটু সরিয়ে রেখে, এক সপ্তাহের জন্য সরিয়ে রেখে, যদি আমরা গণেশ এবং সরস্বতী এই দুজনকে নিয়ে কিছু কথাবার্তা বলি, মন্দ হয় না, কি বলুন? হ্যাঁ, আর একটা ব্যাপারে আমার মন খুব খুশি, জানেন তো। সেটা হচ্ছে যে মানে এটাকেও আমি স্মরণে সৌমিত্রর অন্তর্গত করতে চাইছি। তার কারণ হচ্ছে আমরা যেখান থেকে শিক্ষা লাভ করি সেই জায়গাটা তো আসলে আশ্রমের মতন। সেই জায়গাটা তো আসলে এই শিক্ষালয়, যে কোনো শিক্ষালয়, সেটা তো আসলে সাধনারই জায়গা। তো আমার সেই সাধনার জায়গা বিদ্যালয় জীবনে হচ্ছে বালিগঞ্জ রাষ্ট্রীয় বিদ্যালয়। এই বালিগঞ্জ রাষ্ট্রীয় বিদ্যালয় 100 বছরে পড়ল। সেই উপলক্ষে আমরা প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম। সে একটা দুর্দান্ত ব্যাপার, জানেন তো। মানে লরিতে উঠে গান টান হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তারপরে ছেলেমেয়েরা, সব কম বয়সী ছেলেমেয়েরা, তারা সব সারিবদ্ধভাবে মিছিল করে যাচ্ছে। একেবারে শেষে হাঁটছি আমরা বুড়োরা সব। এবং সেই বুড়োদের মধ্যে মানে কত পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তাদের সঙ্গে একবারে জড়াজড়ি করা, ওই করা, মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো তবে প্রাণের মাঝে হয়, সেই রকমের একটা ব্যাপার হলো আর কি। বড় চমৎকার কাটলো। তারপরে একদিন ছিল আমাদের 100 বছর স্কুলের পূর্ণ হচ্ছে, মানে তাই নিয়ে নানান অনুষ্ঠান চলছে। তো আমি গিয়েছিলাম। এর মধ্যে একদিন বিতর্ক সভা হলো। সে বিতর্ক সভায় কি হলো না হলো সেটা বড় কথা নয়, কিন্তু অনেকের সঙ্গে দেখা হলো, অনেক গল্প গুজব হলো, অনেক পেছনে লাগালাগি সমস্ত হলো টলো আর কি। এই দেখুন, এইসব বলতে বলতে অনেক সময় নিয়ে নিলাম আপনাদের। কিন্তু স্কুলের কথা তো, ছোটবেলার কথা না বলেও পারা যায় না। তাহলে আর কি আমরা এবারে আমাদের যে স্মরণে সৌমিত্রর আজকের যে বিষয়, সেই বিষয়ে শুরু করি বাইরে দূরে। কিন্তু বাইরে দূরেতে আমরা এর মধ্যে অনেকগুলো দূরে দূরের জায়গা দেখে এসেছি। আজকে যে জায়গাটা দেখব সেটা খুব দূরের জায়গা নয়, এবং তার সঙ্গে নিশ্চয়ই একজন কালী প্রতিমার সম্পর্ক আছে, খানিকটা তন্ত্র সাধনার সম্পর্ক আছে। গুহ্য কালী, এই যে দেবীর কথা বলবো, যে দেবীর মন্দিরের কথা বলবো, তিনি হচ্ছেন গুহ্য কালী। গুহ্য মানে আপনারা জানেন গোপন, সেই গোপন যে কালী। কিন্তু এই কালী মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি আমাদের পুরাণে নন, ইতিহাসে একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ। তার নাম নন্দকুমার মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়টা সরিয়ে দিন, সরিয়ে দিলে যে নামটা বেরিয়ে আসে সেইটাতেই আমরা বেশি চিনি তাকে। নন্দকুমার, মহারাজা নন্দকুমার, তার সম্পর্কে দুটি কথা বলবো এবং তার মন্দিরের কথা বলবো। একটু চা খেয়ে নি।
মহারাজা নন্দকুমার। মহারাজা উপাধিটা পেয়েছিলেন তিনি একেবারে সেই সম্রাটের কাছ থেকে। আমি খুব বিস্তারিত করে সাল তারিখ দিয়ে যেরকম ইতিহাসের গল্প বলে সেইভাবে বলবো না, তার কারণ হচ্ছে নন্দকুমারকে অবলম্বন করে আমরা তার যে মন্দিরটা, সেই মন্দিরটাকেই ভালো করে দেখবার চেষ্টা করব। কিন্তু নন্দকুমার সম্পর্কে দুটো চারটে কথা একটু বলতেই হবে। তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো তিনি প্রথম ভারতীয় ব্রিটিশ আমলে যিনি ফাঁসি গিয়েছিলেন। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং প্রথম তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার ফলে খুব সাংঘাতিক কাণ্ড হয়েছিল। মানে দলে দলে ব্রাহ্মণ গঙ্গা পার হয়ে সাঁতরে অন্যদিকে চলে গিয়েছিলেন, গঙ্গার ওপারে চলে গিয়েছিলেন। তার কারণ নন্দকুমার তো ব্রাহ্মণ। যে জায়গায়, যে কলকাতা শহরে ব্রাহ্মণ বধ হচ্ছে, সেই কলকাতা শহরে আমরা থাকবো না। বহু মানুষ, বহু সম্পন্ন মানুষ, ধনাঢ্য মানুষ, অভিজাত মানুষ, তারা কলকাতা ত্যাগ করেছিলেন। তারা বারাণসীতে চলে গিয়েছিলেন, বেনারস যাকে বলে সেই বেনারসে চলে গিয়েছিলেন। ফলে নন্দকুমারের ফাঁসির একটা বড় প্রতিক্রিয়া হয়েছিল আমাদের সমাজ জীবনে। কিন্তু তার বাইরে আর একটা কথাও বলবার আছে। এই মানুষটিকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং নন্দকুমারের প্রসঙ্গে বলতে গিয়ে যে কথাটা খুব মনে হয় যে যার হাতে ক্ষমতা আছে সে কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে, এবং যে তুলনামূলকভাবে ক্ষমতাহীন তাকে সে একেবারে নিকেশ করে দিতে পারে। তার জন্যে কোনো রকম আইন, কোনো রকম যা হোক কিছু, কোনো বিচারের কোনো জায়গা নেই। কিরকম ব্যাপার? নন্দকুমার কিন্তু খুব বড় গোছের মানুষ ছিলেন। তিনি বর্ধমান, নদিয়া এবং হুগলির যে দেওয়ানি, সেই দেওয়ানি পদ লাভ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে। সেটা 1765 খ্রিস্টাব্দে। ওয়ারেন হেস্টিংস যখন এখানে গভর্নর জেনারেল হয়ে এলেন, তখন সেই ওয়ারেন হেস্টিংসের সঙ্গে তার একটা গন্ডগোলের সম্পর্ক তৈরি হলো। নন্দকুমার এই অভিযোগটা করলেন যে ওয়ারেন হেস্টিংস তাকে এত টাকা ঘুষ দিতে চেয়েছেন, প্রচুর টাকা ঘুষ দিতে চেয়েছেন, ওয়ারেন হেস্টিংস অর্থ আত্মসাৎ করছেন, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু সেইটা সাহেব, তো সাহেবদের রাজত্বকাল, ওয়ারেন হেস্টিংস সাহেব, ফলে সেই ব্যাপারটা, অভিযোগটা টিকল না। কিন্তু এটা যদি হয় 1772 খ্রিস্টাব্দের ঘটনা, 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস মহারাজ নন্দকুমারের বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন, জালিয়াতির অভিযোগ। সেই জালিয়াতির অভিযোগ নিয়ে আমি খুব বিস্তারিত করে বলতে চাইছি না, কিন্তু সেই জালিয়াতির অভিযোগে নন্দকুমার অন্যায়ভাবে একজনের কাছ থেকে টাকা আদায় করেছেন, বুলাকি দাস তার কাছ থেকে টাকা আদায় করেছেন, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত অভিযোগ করা হল। মামলাটা গেল ইম্পে সাহেবের কাছে, তার এজলাসে। এই ইম্পে সাহেব ছিলেন ওয়ারেন হেস্টিংসের স্কুলের বন্ধু। বিচারে ইম্পে সাহেব নন্দকুমারকে ফাঁসি দেওয়া হোক বলে তার সিদ্ধান্ত জানালেন, তার বিচারের রায় দিলেন। মুশকিলটা হচ্ছে কি, অন্য সমস্তটা বাদ দিচ্ছি আমি, কিন্তু ব্রিটিশ সরকার ইংল্যান্ডের জন্য একটা আইন তৈরি করেছিল, জালিয়াতির শাস্তি হিসেবে একটা আইন তৈরি করেছিল। সেই আইনটা ভারতে বলবৎ হওয়ার কথা নয়, কিন্তু সেই আইনের বলে মহারাজ নন্দকুমারের ফাঁসি হল। এবং তার, বুঝতেই পাচ্ছেন, একটা বিরাট ঘটনা। ইংরেজরা আমাদের এখানে এসে তো কাজীর বিচার যাকে বলে, সেই কাজীর বিচারের যে তার থেকে সরে এসে একটা সুসংহত আইন কানুন নির্ভর একটা বিচার ব্যবস্থার প্রচলন করেন বলে আমরা খুব ধন্য করি। কিন্তু নন্দকুমারের হত্যার ঘটনাটা অন্তত এইটা বুঝিয়ে দিল যে না, ব্যাপারটা এইরকম নয়। যারা শাসক, যারা ক্ষমতাবান, তারা কোনো রকমের আইন মানে না।
নন্দকুমারের প্রসঙ্গ এখানে শেষ। এইবারে আমরা যাব নন্দকুমারের প্রতিষ্ঠিত যে মন্দির, সেই মন্দিরের কথায়। এবারে বলি মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত যে মন্দির, কালী মন্দির, গুহ্য কালীর মন্দির, সেই গুহ্য কালী মন্দিরের কথায়। বীরভূমে রামপুরহাট, নলহাটি এই দিকগুলো চেনেন নাকি? রামপুরহাট তো বড় শহর, নলহাটিও বেশ সম্পন্ন জায়গা, আপনারা অনেকেই গেছেন। রামপুরহাটে আমি বহুবার গেছি। আমরা খুব নাটক করতে যেতাম। তারপরে রামপুরহাটের কোনো কোনো মানুষজনের সঙ্গে আমাদের বেশ হৃদ্যতা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। রামপুরহাট খুব ভালো করে চিনি। তো এই নলহাটির কাছাকাছি আকালিপুর বলে একটি গ্রাম আছে। এই আকালিপুর গ্রামে মহারাজ নন্দকুমার একটি কালী মন্দির স্থাপন করেন। তার নাম হচ্ছে গুহ্য কালী। এই গুহ্য কালী নামটা কেন? গুহ্য মানে গোপন, সে কথা আপনাদের আগে বলেছি। আপনারা আগে থেকেই জানতেন যে গুহ্য মানে গোপন। গুহ্য কথা বলো না, এরকম একটা ব্যাপার চালু আছে না, যে গুহ্য কালী ব্যাপারটা কি তাহলে? আসলে ইনি হচ্ছেন তন্ত্রমতের যে কালী। আমরা যখন এই কালী মূর্তি দেখব তখন আমরা দেখতে পাবো যে এই যে গুহ্য কালী, ইনি হচ্ছেন তান্ত্রিক কালী। প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে মহারাজ নন্দকুমার এইরকম একটা গুহ্য কালী তৈরি করলেন, তার মূর্তির চেহারা অন্যরকম। নন্দকুমার কি কোনোভাবে তন্ত্র সাধনা করতেন? জানি না। মানে একজন মানুষ যদি ওই রকমের একজন কালী মন্দির প্রতিষ্ঠা করেন, একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেন, তাহলে তিনি কোনো না কোনোভাবে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ছিলেন, এইটা তো আন্দাজ করে নেওয়াই যায়। কিন্তু তিনি আবার খানিকটা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। একটা কথা আমি বলতে পারি, সে যুগে কিন্তু বহু বড় মাপের মানুষ, তারা এই কোনো না কোনোভাবে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত থাকেন, এইরকম অনেককে আমরা দেখেছি। কিন্তু এই যে গুহ্য কালীর মন্দির, এইটা তান্ত্রিক মতে স্থাপিত ছিল, যেটা এমনি সাধারণ কালী মূর্তির থেকে বেশ খানিকটা আলাদা। তো এই মন্দিরটা তৈরি হয়েছিল একটা নদীর পাশে ব্রাহ্মণী বলে একটি নদী, তার ধারে খুব নিরিবিলি একটা জায়গায়। এবং অনেক অনেক পাল্টেছে এখন। সেই পাল্টানো যে চেহারা, এখন ব্রাহ্মণী নদী বা তার তীরের ওই চেহারা মন্দির, সেগুলো আর আগের মতো নেই। এই মন্দির সম্পর্কে একটা দুটো গল্প আছে, সেই গল্পগুলো বলি আপনাদের। এই যে মন্দিরটা, ওখানকার কিংবদন্তি এটা, এই মন্দিরটা যখন তৈরি হচ্ছে তখন মহারাজ নন্দকুমারেরও জীবনের শেষ পর্ব। এই মন্দিরটা যখন তৈরি হচ্ছে তখন এর দেওয়ালে একটা ফাটল দেখা যায়। অদ্ভুত, এই ফাটলটা দেখা যাবার কথা নয়। মন্দির তৈরি হচ্ছে, খুব ভালো করেই তো যত্ন নিয়ে মন্দির তৈরি হচ্ছে, কিন্তু দেওয়ালে একটা ফাটল দেখা যায়। এবং মহারাজ নন্দকুমারের পতনের সঙ্গে সঙ্গে সে ভেঙে পড়ে, সে দেওয়ালটা একেবারে নির্মাণ থেমে যায় তার। এইটা একটা খুব বলবার মতন কথা। 2 নম্বর যে কথাটা বলবার মতন, সেটা হচ্ছে লোকমুখে প্রচলিত একটা অদ্ভুত বিশ্বাস হলো যে এই মন্দিরে রাত্রির বেলা দেবী নিজেই নাকি চারপাশে ঘুরে ঘুরে বেড়ান, বিশেষ করে কালী পুজোর রাত্রিরে। কালী পুজোর রাত্রিরে কিন্তু দেবী মন্দিরে থাকেন না। সেই জন্য এই যে মহারাজ নন্দকুমারের এই যে আকালিপুরের মন্দির, সেই মন্দিরই একমাত্র কালী মন্দির যেখানে কালী পুজোর রাত্রে পুজো হয় না। কারণ দেবী তো এখানে থাকেন না। রাতের অন্ধকারে তিনি এই মন্দির ত্যাগ করে অন্য জায়গায় চলে যান। তো এরকম সব অজস্র নানান ধরনের। এইবারে আপনারা খুব ভালো করে দেবী মূর্তিটি দেখুন। মন্দিরটা যে খুব আলাদা করে দেখবার আছে এমনটা নয়,
একটাই শুধু লক্ষ্য করে দেখুন, ওই যে মন্দিরের ওপরে ওই যে উঁচু যে জায়গাটা থেকে মন্দিরের ওই গড়নটা শুরু হচ্ছে, সেইখানে সাপ ফনা তুলে আছে। এই সাপের যে মোটিভ বলুন বা সাপের যে চেহারাটা বলুন, সেই চেহারাটা কিন্তু এই মন্দিরের মধ্যে বারবার ফিরে ফিরে এসেছে। এই মন্দিরের ভেতরে যে দেবী মূর্তি, তিনি একটি সর্প গর্ভে বাস করছেন, অর্থাৎ দেবী বসে রয়েছেন, এবং সেই যে বসে আছেন একটা সাপ রয়েছে, সাপের ওপরে তিনি বসে রয়েছেন। খুব ভয়ঙ্কর একটা মূর্তি, আর কুচকুচে কালো গায়ের রং, অতখানি জিভ বার করে রয়েছেন, এবং তার যে অলংকার, সেই অলংকারগুলো দেখলেও কিরকম ভয় ভয় করতে থাকে। মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত এই মন্দির, যেখানে ইতিহাস এবং ধর্ম, দেবীর উপাসনা, এই সমস্ত কিছু একসঙ্গে মিশে গেছে। যেতে খুব একটা অসুবিধে হবে না, আপনারা ইচ্ছে করলেই চলে যেতে পারবেন। কিভাবে যাবেন আমি সেটা বলে দিই। আপনারা হাওড়া থেকে ওই রামপুরহাটে ট্রেন ধরবেন, ধরে নলহাটি স্টেশনে নামবেন। ওখানে অটো আছে, সাইকেল রিক্সা আছে, টোটো আছে, টোটো তো এখন সব জায়গায় আছে। আকালিপুর মানে ভদ্রকালী গ্রাম তার একটা জায়গা, সেখানে পৌঁছতে আপনার এই ধরুন বড় জোর 15 কিলোমিটারের মতন। আর যদি নলহাটি স্টেশনে না নামতে পারেন, তাহলে রামপুরহাট স্টেশনে নেমে ওখান থেকে ওই রকম অটো ধরে চলে যাবেন। আর যদি কলকাতা থেকে ট্রেনে না গিয়ে বাসে যেতে চান, তাহলে বাসেরও ব্যবস্থা আছে, রামপুরহাট পর্যন্ত বাস যায়। সেই বাসে করে আপনি গিয়ে দেখে আসতে পারেন মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত মন্দির। বাইরে দূরে এখানেই শেষ করছি, আবার পরের দিন অন্য কোনো মন্দিরের কথা। আপাতত আপনাদের পাঠানো যে মন্তব্যগুলো আছে, সেই মন্তব্যগুলো থেকে একটি দুটি পড়ে শোনায়, কেমন? এবারে তাহলে আপনাদের মন্তব্য। ওই যথারীতি মন্তব্য করেছেন, কিন্তু তলায় নিজের নাম দেননি, ফলে আন্দাজে আমাকে বলতে হচ্ছে। সন্তোষ কুমার মিস্ত্রি, সন্তোষ কুমার মিস্ত্রি লিখেছেন, বর্তমান কলিযুগ, এখানে আপনার বক্তব্যকে বিজ্ঞান মনস্ক বিচার করা যায় না। সেটা বিচার করতে গেলে তার জন্য ধ্যান, তপস্যা, ঈশ্বরের অবয়ব চিন্তা করতে হবে। আর সেই অবস্থায় চলে গেল, তা পূর্ব অবস্থায় ফিরে তা বর্ণনা করতে পারে না। এ যেন নুনের পুতুল সাগরের জলে ডুবে যাওয়া, আর ফিরে আসবে না। আপনার চিঠির অর্থটা আমি খুব ভালো বুঝতে পেরেছি, এইরকম দাবি আমি করতে পারবো না। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে ধর্ম আর বিজ্ঞান কিন্তু পরস্পর বিপরীত নয়। মানে আপনার চিঠির সূত্র ধরে এই কথাটা আমি, আমার মতামতটা আমি বলতে চাই, ধর্ম আর বিজ্ঞান পরস্পর বিপরীত নয়। এটা মানে কুসংস্কার আমাদের মধ্যে চালু আছে। ধর্ম কি? ধর্ম চাই যে আপনারা গীতা শুনছেন, খুব দুর্ভাগ্যবশত গতদিনে গীতাটা আপনাদের শোনানো গেল না, যান্ত্রিক একটা গোলযোগের কারণে। গীতা যে আমি বলেছিলাম সেই কথাগুলো সমস্তটা মুছে গেছে, ফলে যারা ওইটা আপনাদের সামনে পেশ করবার জন্য পাঠান, তারা বললেন যে তাহলে তো গীতাটা করা যাবে না, কারণ শুধু মুখ নাড়াতেও আপনাদের দেখে কোনো লাভ নেই। এই যন্ত্রের এই গোলমালগুলো হয়, যাই হোক সেটার কথা বলছি না। কিন্তু ধর্মকেও আপনি বিজ্ঞানের দিক থেকে বিচার করতে পারেন, যেমন গীতা করেছেন, যেমন যে কোনো কিছুকেই করেছেন। যেমন পুরাণের কাহিনীকেও খানিকটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় যে যে গল্পগুলো বলা হচ্ছে তার ভেতরে ভেতরে অন্য কতকগুলো কথা বলা আছে। এইটা আমার মনে হয় আর কি। আর একটা মন্তব্য পড়ি, সেটা হচ্ছে, সেটা কে লিখেছেন, সেটা লিখেছেন সুকুমার মজুমদার। মানে আপনি নামটা দেননি, আপনার মেল আইডি থেকে জানতে পারছি।
আমাদের দেবতারা যদি এতই জাগ্রত, এতই ক্ষমতাধর, তাহলে আমাদের দেবস্থানগুলো এবং সাধারণ হিন্দুদের কথা ছাড়ুন, মুনি ঋষিদেরও বিধর্মীরা ধ্বংস করলো, হত্যা করলো, তাতে আমাদের ভগবানের কি কিছুই করার ছিল না? তিনি যদি আমাদের রক্ষাই না করতে পারেন, তাহলে আমরা কেন তাদের আরাধনা করব, বিশ্বাস করব? দুটো দিক থেকে এর উত্তর দেবার আছে। প্রথম যে দিকটা থেকে উত্তর দেবার আছে সেটা হলো, আপনার কথাটা একরকম করে ভুল। বিধর্মীরা আমাদের মুনি ঋষিদের ওপর অত্যাচার করেছেন, আমাদের ধর্মস্থান ধ্বংস করেছেন, করেননি একেবারে, আমি এরকম কথা বলছি না, করেছেন, নিশ্চয়ই করেছেন। কারণ মধ্যযুগের একটা ধরনটাই ছিল যে ধর্মটা সবচেয়ে বড়, একজন আধুনিক মানুষের কাছে মানবতা সবচেয়ে বড়। ফলে একজন আধুনিক মানুষ যদি কোনো ধর্মস্থান ধ্বংস করতে যান, সেটাকে আমরা পাপ বলে মনে করব, অন্যায় বলে মনে করব। কিন্তু মধ্যযুগের মানুষ ওই রকম করে মানুষের তুলনায় ধর্ম বলুন, তার যে তৈরি করা ধর্ম, সেই ধর্মটা সত্যি ধর্ম কিনা সেটা অন্য কথা, তাকে বড় করে ভাবতেন। কিন্তু তার বাইরে যে কথাটা আপনাকে বিশেষ করে বলবার, যে আপনি যে এই কথাটা বলেছেন যে বিধর্মীরা মুনি ঋষিদের উপর অত্যাচার করেছেন, ইত্যাদি 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 ইত্যাদি, না তো। পুরাণে যারা অত্যাচার করেছে মুনি ঋষিদের ওপর, তারা কি বিধর্মী? তারা কি অন্য ধর্মের মানুষ? তো রাবণ, আমি যদি রাবণের কথা বলি, আমি যদি কোনো অসুরের কথা বলি, সেই অসুরেরা অনেকে ব্রহ্মার তপস্যা করেছেন, মহেশ্বরের তপস্যা করেছেন। রাবণ নিজে শিবের ভক্ত ছিলেন, অম্বিকার পুজো করেছেন। তাহলে বিধর্মীরাই শুধু মুনি ঋষিদের ওপর অত্যাচার করেছেন এই বলে আপনি বিধর্মীদের ওপর দোষারোপ করবেন, এই কথাটা আপনার খুব যুক্তিসঙ্গত হলো বলে আমার নিজের মনে হচ্ছে না। তাহলে এখানেই শেষ করি। আজকের মন্তব্য নিয়ে দুটি মন্তব্য আপনাদের পড়ে শোনালাম। এবারে তাহলে আমরা আসি বরযাত্রী প্রসঙ্গে। বরযাত্রী ব্যাপারটা কি বলছি। আচ্ছা, এই যে শীতকাল এসে গেছে, বা শীত এবার আস্তে 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 পড়তে শুরু করছে যা দেখছি, যদি না এর মধ্যে আবার বেড়ে যায় বলতে পারবো না। এর মধ্যে বিয়ের নেমন্তন্ন পাচ্ছেন, আমি তো প্রচুর পাচ্ছি, প্রচুর বিয়ে বাড়ির নেমন্তন্ন পাওয়া যাচ্ছে, আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন। এই সময়টা আসলে বিয়ে টিয়ে একটু বেশি হয়, তার কারণ শীতকাল এটা উৎসবের সময়, সেই সময় বিয়েটা ধার্য করা হয়, এরকম সব ঠিকঠাক আছে আর কি। তো সেই যে বিয়ে বাড়িতে বরযাত্রী হিসেবে নানান জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আপনাদের অনেকের আছে, নানান ধরনের যত্নআত্তি পাওয়ার অভিজ্ঞতা আপনাদের অনেকের আছে, এবং এই বরযাত্রী নিয়ে তো খুব বিখ্যাত বিখ্যাত গল্প আছে, সিনেমা আছে, তাই না? এই সমস্ত কিছু তো রয়েছে। কিন্তু এই যে বরযাত্রী ব্যাপারটা, এইটা নিয়ে একটা দুটো কথা একটু বলি, খুব বেশি বলবো না। এই বরযাত্রী ব্যাপারটা কেন, এবং এটা শুরু হয়েছিল কবে থেকে? আপনারা শুনলে খুব আশ্চর্য হয়ে যাবেন যে এই বরযাত্রীর ব্যাপারটা শুরু হয়েছিল কিন্তু সেই ঋগ্বেদের সময় থেকে। ঋগ্বেদের সময় বউ তো আছে, বর আসছে, তাকে বিয়ে করবার জন্য আসছে, এবং তার সঙ্গে বেশ কিছু সাঙ্গপাঙ্গ ইত্যাদি ইত্যাদিরা আসছে। এর খুব চমৎকার একটা উদাহরণ আছে। সেই উদাহরণটার কথা যদি আমি বলি আপনাদের, তাহলে আপনারা বলবেন হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো, কিন্তু সাধারণভাবে মনে পড়ছে না বলে আমার নিজের ধারণা। এই যে আমাদের পুরাণে আছে পার্বতীকে শিব বিয়ে করতে চলেছেন, তার বিস্তারিত বর্ণনা আছে নানান জায়গায়। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, বড় কবিতা, মরণ মিলন বলে। হ্যাঁ, সেই মরণ মিলন কবিতার মধ্যে এই শিবের বিবাহ যাত্রার বর্ণনা আছে। মানে শিব যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ভূত প্রেত অমুক তমুক তারাও সব নাচতে নাচতে যাচ্ছে। মানে সে আর রংচঙে একটা ব্যাপার আর কি। শিব সেই রকম
মানে তার মতন পোশাক পরে যাচ্ছেন, তাই নিয়ে খুব চমৎকার চমৎকার সব পুরাণের গল্প আছে। আমি আমার বলতে বলতে খুব ইচ্ছে করছে আপনাদের বলবো, এরপরে একদিন আপনাদের শোনাবো। তাহলে শিবের বিয়ে করার যে বিবরণ, সেই বিবরণ আপনাদের কিছু কিছু শোনাবো। তাহলে একটা প্রাচীনকাল থেকে এর মানেটা কি, সঙ্গে করে যাওয়ার মানেটা কি? একটা মানে তো হচ্ছে যে আমি একটা ভালো কাজে যাচ্ছি, তোমরাও আমার বন্ধু বান্ধবরাও আমার সঙ্গে যাবে, এই 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 একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা কিন্তু আইনগত ব্যাপার যাকে বলে, অর্থাৎ আমরাও সাক্ষী রইলাম, এবং এইটা কিন্তু এখনো আধুনিক কালে মেনে চলা হয়। অর্থাৎ যারা রেজিস্ট্রি বিয়ে করেনি, সই করে বিয়ে নয়, এরকম লোকেরা তাদের বিয়ের প্রমাণ করবার জন্য, আমি যতদূর জানি, তাদের বিয়ের ছবি দেখাতে হয়, বিয়ের কার্ড দেখাতে হয়। অর্থাৎ বিবাহটা যে একেবারে ব্যক্তিগত একা একা হয়ে যায়নি, তার সঙ্গে একটা সমাজের সম্পর্ক আছে, একটা বড় দুটি পরিবারের মিলনের সম্পর্ক আছে। এইটা কিন্তু একেবারে আদিম, মানে প্রাচীন যুগ থেকে ছিল, এবং সেই বিশ্বাসটা থেকেই বরযাত্রীরা যাওয়া, যে দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, কেবলমাত্র একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে এমনটা ভাববার কোনো কারণ নেই। তো বলা বাহুল্য, এই যে যাত্রাটা হচ্ছে, এই যাত্রার যে আয়োজন, সেই আয়োজনটা নানান রকম, যারা খুব বড় লোক, রাজা রাজরা, তারা ঘোড়ায় চড়ে, হাতি চড়ে, রথে চড়ে যাচ্ছেন। বরযাত্রীর যে আড়ম্বরের রূপ, সেই আড়ম্বরের রূপটা দেখতে পাচ্ছি, এবং এর ভেতর দিয়ে কোথাও বরযাত্রীর যে শক্তি, সেই শক্তির একটা প্রকাশ ঘটছে। তারা যেন মেয়েটিকে নিয়ে চলে আসছে, মেয়েটিকে যেন তারা হরণ করে নিচ্ছে, এইরকম একটা ব্যাপার কোথাও একটা বলা যেতে পারে। তো বরের সঙ্গে অন্যদের যাওয়ার যে প্রথাটা, সেই প্রথাটা কিন্তু আরো কোনো কোনো জায়গায় আছে। যেমন ধরা যাক, আমি যদি বলি আপনাদের, যেমন ধরুন এই যে বর বিয়ে করতে যাচ্ছে, এক একটা দেশে এক এক রকম। যেমন ইংল্যান্ডে বউ একা চার্চের মধ্যে ঢোকে। 2 নম্বর হচ্ছে চীনে বর নিজে উপহার নিয়ে যায় বউকে দেবার জন্য। জাপানে খুব শান্ত কিছু আনুষ্ঠানিকতা আছে, জাপানিরা খুব শান্ত ধরনের লোক। তো আফ্রিকায় কিন্তু প্রচুর নাচ গান ইত্যাদি ইত্যাদি করে বর যায় বিয়ে করতে। ফলে নানান জায়গায় বরের বিয়ে করতে যাওয়ার যে প্রথা, সেই প্রথাগুলো সব চমৎকার চমৎকার প্রথা রয়েছে। এইটা দিয়েই শেষ করছি আজকে স্মরণে সৌমিত্র। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, যদি অনেকের মধ্যে ছড়িয়ে দিতে ইচ্ছে করে তাহলে একটু শেয়ার করবেন, যদি একেবারে নিজের করে নিতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। হোয়াটসঅ্যাপে চিঠি দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।